খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হচ্ছে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর। আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন। সো আমিও একটা কাজ করেছি, সেটা হচ্ছে যে পুরো 30টা ক্লাসকে একটি ক্লাসে এনেছি। আর একটি ক্লাসকে এনেছি এই বলতে গেলে আমাদের যে ফ্রি হ্যান্ড রাইটিং এর যতগুলো রুলস আছে সবগুলো রুলস এই ক্লাসের মধ্যে আনা হয়েছে। ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য যত নিয়ম আছে সব নিয়ম এখানে নিয়ে আসা হয়েছে। আর এই ক্লাসটা করলে আপনি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখে যাবেন। শুধু শিখতে পারবেন না, আপনি হচ্ছে ভোকাবুলারি আর শিখতে পারবেন না হচ্ছে মানে এটাই শিখতে পারবেন না যে ভোকাবুলারি। তো ভোকাবুলারির জন্য কি করবেন, আমাদের এইটার উপরে একটা লেকচার শিট পিডিএফ ফ্রি দেওয়া হচ্ছে এটার উপরে। সেটাতে আপনি সুন্দর করে করবেন, 200-300 ভোকাবুলারি আপনার অনায়াসে হয়ে যাবে। এই যে আজকে যে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসটা নিব, সেই ক্লাসের মাধ্যমে আপনার অনায়াসে ফ্রি হ্যান্ড রাইটিং হয়ে যাবে। হ্যাঁ, মানে আমি আপনাকে জাস্ট বলতেছি যে এই যে এডুকেশনের উপরে আপনাকে আমরা একটা পিডিএফ লেকচার শিট দেবো, সেখানে অনেক 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 ভোকাবুলারি আছে। সো দ্যাট সেখান থেকে আপনি ভোকাবুলারি গুলো সুন্দর করে যদি প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ ভোকাবুলারি গুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওকে ওকে, আমরা একটু দেখবো যে আসলে সবাই কি করছে। ওকে ওকে ওকে, আগে সাউন্ড ঠিক আছে মনে হয়, ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাসটা আমি অনেক সময় নিয়ে তৈরি করেছি। আমাদের যত স্টুডেন্ট আছে যার যেখানে সমস্যা সব সমস্যা এখানে তুলে নিয়ে এসেছি। আচ্ছা, আজকে আমরা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখবো। একটা ক্লাসে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং পুরোটা শিখে যাব। 30টা ক্লাসের সমন্বয়ে গঠিত। তো কি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখি। আসেন, এখন টপিকস কি? টপিকস হচ্ছে ধরেন এতটুকু বললেই আপনি পুরো ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখে যাবেন। মানে এইখানে শুধু ভোকাবুলারির যে সমস্যাটা, সেটার জন্য এইটার উপর আমরা একটা লেকচার শিট দেবো আপনাকে পিডিএফ। সেটা প্রিন্ট আউট করে আপনি সুন্দর করে বাসায় রেখে পড়তে থাকেন। দেখেন 200-300 ভোকাবুলারি আপনার লেখার জন্য 200-300 ভোকাবুলারি আপনার হয়ে গেছে। একটা পিডিএফ এ যদি আপনার 200-300 ভোকাবুলারি হয়, এরকম যদি 10টা পিডিএফ দিই, আপনি গণেন যে আপনার কতগুলো ভোকাবুলারি হয়ে যাবে। আসেন এইটা আমরা একটু করব। তো আমাদের যে সিস্টেম ছিল সেই সিস্টেমটা কি? আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা একটা লাইন করে ধরবো আর একটা লাইন করে আমরা লিখবো, তাই না? কিন্তু আজকে একটু ঘুরিয়ে দিব মানে এই লাইনটার সাথে কোন লাইনের সম্পর্ক, এই লাইনের সাথে এই লাইনটা করেছি। এবং আমাদের পুরো কোর্সের মধ্যে এরকম লাইন আর কতগুলা ছিল, একই ধরনের স্ট্রাকচারের লাইন কতগুলো ছিল। এই যে দেখেন, এইটা না, এই যে দেখেন এইখানে এই যে 1 2 3 4 5, এই 5টা লাইনে কিন্তু আমাদের পুরো কোর্সের লাইন কিন্তু এক। এই লাইনটা কোথা থেকে নিয়েছি? এই লাইনটা হচ্ছে আমরা এই যে আপনাকে আমি বলি যে এই লাইনটা, প্রথম লাইনটা, শিক্ষা মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। এই লাইনটা মানে প্রত্যেকটা একটা একটা করে লাইন আমরা দেখবো। যেমন শিক্ষা থাকলে একজন মানুষ জ্ঞানী হয়ে ওঠে এবং আত্মবিশ্বাসী হয়ে পড়ে, এই লাইনগুলো। এবং পরিশ্রমের মাধ্যমে সে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করে তোলে। যে জাতি শিক্ষা করে তোলে সে জাতি উন্নতির পথে অগ্রসর হয়। এই পুরোটাকে এখন আমরা লিখবো। তো আমরা প্রথমে একটা একটা করে লাইনে যাব। একটা একটা করে লাইন মানে এই লাইনটা, ঠিক এই লাইনটা যেভাবে লেখা হয়েছে আমাদের পুরো কোর্সের মধ্যে, এই লাইনগুলো সেইভাবেই লেখা হয়েছে। এই লাইনগুলো সেভাবে 1 2 3 4 5, এই 5টা লাইনই ঠিক সেইভাবেই লেখা হয়েছে। তো দেখেন, এখন আসেন, ফার্স্ট অফ অল আপনার কাছে একটা খাতা থাকতে হবে। আপনি যদি একটা খাতা এবং একটা কলম নিয়ে বসেন, আপনি ইংরেজি রাইটিং শিখে যাবেন আজকের এই ক্লাসটার মাধ্যমে। আমি বলেছি যে আমরা 100 স্ট্রাকচার আপনাকে পড়াবো না, 100 স্ট্রাকচার পড়াবো না, 100 প্লাস স্ট্রাকচার, এগুলো দিয়ে কোনো কিচ্ছু হয় না। এগুলো আমি আপনাকে গ্যারান্টি দিলাম, আপনি 6 মাস স্ট্রাকচার করে ইংলিশ রাইটিং শিখতে চান, আপনি 100 না, আমার কাছ থেকে 200 স্ট্রাকচার নিয়ে যান, তারপরেও দেখেন আপনি ইংলিশ রাইটিং করতে পারবেন না। 6 মাস আপনাকে আমি গ্যারান্টি চ্যালেঞ্জ দিলাম। কিন্তু আমার স্ট্রাকচার কয়টা? 100 না, 200 না, একটা স্ট্রাকচার ভাই, সাবজেক্ট প্লাস ভার্ব। স্ট্রাকচার একটাই, সাবজেক্ট ভার্ব। মানে কি? সাবজেক্টের পরেই ভার্ব বসবে, এটা স্ট্রাকচার। তারপরে অবজেক্ট বসবে, তারপরে মানে কি বলে টু বসবে, তারপরে এই বসবে, প্লাস চিহ্ন দিয়ে যে স্ট্রাকচার শিখছেন এগুলো কোনো কিছুই না। এখানে আপনি তারপরে যা ইচ্ছা তা বসাতে পারবেন, এরপরে যা ইচ্ছা তা বসাতে পারবেন, বা এর আগে যা ইচ্ছা তা বসাতে পারবেন। শুধু মনে রাখবেন এইটার পরে এইটাই বসে।
সাবজেক্টের পরেই ভার্ব বসে। শুধু এতটুকু স্ট্রাকচারই হয়, প্রত্যেকটা রাইটিং এ এতটুকু স্ট্রাকচার যে সাবজেক্ট আর ভার্ব এক জায়গায় থাকবে। এখন সেটা একসাথে থাকবে। এখন সেটা আপনি সেন্টেন্সের শেষেও দিতে পারেন, সেন্টেন্সের শুরুতেও দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আচ্ছা, আজকের ক্লাসটা মূলত আমাদের পেড ব্যাচ প্রিমিয়াম ব্যাচের ক্লাসটা, এইটাই আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা। আজকে আমাদের প্রিমিয়াম ব্যাচের ক্লাস, এন্ড প্রিমিয়াম ব্যাচের ক্লাসটা আমি আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি। পরে আমরা প্রিমিয়াম ব্যাচের আজকে প্রথম ক্লাস, আর প্রথম ক্লাসটাই আমি আপনাদেরকে একদম ফ্রিতে দিচ্ছি। আমাদের প্রিমিয়াম ব্যাচটা ছিল এই যে এইটা, মানে এইটা আমি পরে বলতেছি, এইটা না, এখন আমরা ক্লাস শুরু করি। এটা আমাদের ক্লাস নাম্বার 1, প্রিমিয়াম ব্যাচের প্রথম ক্লাস 1। এখন লক্ষ্য করেন, আমরা এইখান থেকে আগে রাইটিং শিখবো। দেখেন, শিক্ষা মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। আমার স্ট্রাকচার দরকার কি, একটা সাবজেক্ট আর একটা ভার্ব খুঁজে বের করা, একটা সাবজেক্ট খুঁজে বের করা, একটা ভার্ব খুঁজে বের করা। যদি সাবজেক্ট আমি না খুঁজে পাই তাহলে ইট বসাবো, আইটি ইট। যদি আমি ভার্ব খুঁজে না পাই তাহলে আমি এম, ইজ, আর, এই তিনটার মধ্যে একটা বসাবো। আর ভার্ব খুঁজে পাইলে ভার্বই বসাই দেবো। আসেন এবার লিখতে শুরু করি। ওকে, একটু জানান কে কোথা থেকে জয়েন করছেন, একটু কমেন্টসে জানান, আমি কমেন্টস পড়বো। আপনাদের সাথে আমার ইন্টারেক্টিভ একটা সম্পর্ক তৈরি করব, আপনাদের সাথে আমার একটা ইন্টারেক্টিভ সম্পর্ক তৈরি করব, যাতে করে আপনি ক্লাসগুলো করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি সাদেক 22 শোনা যাচ্ছে। ওকে, এভরিথিং ওকে, আসসালামু আলাইকুম। ওকে, একটু সবাইকে শেয়ার দিবেন, সবাই শেয়ার দিবেন একটু দয়া করে, আমি চাচ্ছি সবাই যাতে একটু শেয়ার দেন ভাই। আচ্ছা, শাহিন, ওয়ালাইকুম আসসালাম। আসেন, এইটা এখন আমরা চেষ্টা করি। আসেন, এখানে দেখেন সাবজেক্ট আর ভার্ব খুঁজে বের করার সিস্টেম পরে জানাই। আগে দেখেন, এই বাংলা বাক্যে সাবজেক্ট হচ্ছে শিক্ষা, এটা হচ্ছে আমার সাবজেক্ট। আর ভার্ব কোনটা, মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। ভার্ব নাই বাংলা বাক্যে, ভার্ব নাই। এখান থেকে এই পর্যন্ত খুঁজে দেখলাম ভার্ব নাই। নাই মানে হয় এম বসাতে হবে, না হয় ইজ বসাতে হবে, না হয় আর বসাতে হবে। তো চলেন, শুরুতেই বাংলা বাক্যের শুরুতেই আছে কি সাবজেক্ট এডুকেশন, তাহলে আপনি এডুকেশনটা লিখে দেন, এডুকেশন। এই যে শিক্ষার ইংলিশ কি, এডুকেশন। এরপরে কি, এরপরে ভার্ব লিখতে হবে, কারণ আপনি যেহেতু সাবজেক্ট লিখেছেন, সাবজেক্ট লিখলেই ভার্ব লিখতে হয়। তাহলে ভার্ব কোনটা, হয় এম, না হয় ইজ, না হয় আর বসাতে হবে। এডুকেশনের সাথে ইজ হয়, তার মানে আমার সাবজেক্টে বসানো শেষ, ভার্ব বসানো শেষ, আর কোনো স্ট্রাকচার নাই। এবার যা ইচ্ছা তা বসান। কিন্তু ঘটনা হচ্ছে, এই দেখেন, মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ, এগুলো সবাই একে অপরের সাথে সম্পর্কিত, এগুলা সবাই একে অপরের সাথে সম্পর্কিত। এখন আপনি কিভাবে বুঝবেন, দেখেন, একটা বিভক্তি আছে, র বিভক্তি। কি বিভক্তি, র বিভক্তি, র বিভক্তি। দেখেন, দুইটা বিভক্তি আছে, মানুষের সাথে একটা র যুক্ত আছে, জীবনের সাথে একটা র যুক্ত আছে, তার মানে দুইটা র বিভক্তি। পরের যে র বিভক্তি, এই অংশটা এইভাবে কেটে দিতে হয়। আপনাকে আমি যদি বলি মানুষের, এর সাথে র বিভক্তি আছে মানে এর সাথে এর পরেরটা সম্পর্ক, এটা সম্পর্ক। আবার এর সাথে র আছে মানে এর সাথে এর সম্পর্ক। বুঝতে পেরেছেন, সম্পর্কগুলো এরকম। অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ, অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ, এই পুরোটার সাথে এই জীবনের সম্পর্ক। আর জীবনের সাথে কার সম্পর্ক, মানুষের সম্পর্ক। কেন, এই যে র বিভক্তি আছে তাই। এখন আমি দেখব যে পরে, মানে এই র বিভক্তি না, পরের র বিভক্তিটাকে এইভাবে ভেঙে দিব। কিভাবে, এইভাবে ভেঙে দিব। আগে এই অংশটা লিখবো, অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ, পরে এই অংশটা লিখবো। এগুলো আসলে সবাই একসাথে হয়ে বড় হয়ে যায়, তো তখন এইভাবে লিখতে হয়। ছোটগুলো আমরা দেখাবো, এই যে এখানে আমরা দুইটা সেন্টেন্স রেখেছি, যেখান থেকে ছোট ছোট করে আপনি দেখতে পারবেন। তো আসেন এগুলো আগে শিখে নি। দেখেন, তাহলে আমরা দেখব কি, একটা বাংলা বাক্যে যদি র বিভক্তি থাকে, র র র বিভক্তি থাকে, তাহলে তারপরেরটার সাথে তার সম্পর্ক। তো এখন আমরা পরের রটা থেকে এইভাবে ভেঙে দিব। আগে এইটা লিখবো, দ্বিতীয় নাম্বারে এইটা লিখবো। তাহলে আগে কি এইটা লিখবো, অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। তাহলে অন্যতম ইংলিশ হচ্ছে ওয়ান অফ দি। ওয়ান অফ দি মানে কি, অন্যতম। ওয়ান অফ দি মানে কি, অন্যতম। ওয়ান অফ দি মানে কি, অন্যতম। এই যে দেখেন, অন্যতম, এর ইংলিশ হচ্ছে ওয়ান অফ দি। গুরুত্বপূর্ণ, তাহলে গুরুত্বপূর্ণ ইংলিশ কি, ইম্পর্টেন্স। তাহলে গুরুত্বপূর্ণ ইংলিশ হচ্ছে ইম্পর্টেন্ট দিতে পারেন। আচ্ছা, ইম্পর্টেন্সই দেন।
ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট, ইম্পর্টেন্স যেটা আছে, ইম্পর্টেন্স যেটা আছে এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন। কিন্তু আমি দেখেন সম্পদ লিখবো, সম্পদ, অ্যাসেট, অ্যাসেট, অ্যাসেট মানে হচ্ছে সম্পদ। এই অ্যাসেটের সাথে একটা এস বসায় দিব, এই অ্যাসেটের সাথে কি বসাবো? একটা এস বসায় দিব, অ্যাসেটস। কেন বসাবো? কেন বসাবো? যদি কোনো বাক্যে ওয়ান অফ দি থাকে তাহলে তার সাথে অ্যাসেটস এটা বসাতে হবে, মানে তারপরে যে নাউনটা থাকে সে পরের নাউনের সাথে এস অথবা ইএস বসাতে হবে। এগুলা আসলে গ্রামাটিক্যাল রুলস, তাই না? কিন্তু আমার ঘটনা হচ্ছে আমার তো সাবজেক্ট আর ভার্ব বসে গেছে, সাবজেক্ট আর ভার্ব বসে গেছে, আর কোনো চিন্তা নেই। এবার জাস্ট লেখার জন্য আমি এই ছোট ছোট গ্রামার গুলো আমরা একটু জেনে জেনে রাখবো, জাস্ট একবার দুইবার মাথায় রাখলেই হয়ে যাবে। ওয়ান অফ দির কারণে অ্যাসেটের সাথে একটা এস বসাবেন, ঠিক আছে? গুরুত্বপূর্ণ। আর অ্যাসেট হচ্ছে সম্পদ। এখন বাকি আছে কি? মানুষের জীবনের। তাহলে মানুষের জীবনের ইংলিশ কি? পিপলস লাইফ, পিপলস লাইফ বা লাইফ অফ পিপল, যেটাই দিবেন, লাইফ অফ পিপল বা পিপল লাইফ, পিপলস লাইফ মানে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ। এইটা আমরা এখানে দিলাম। এখন দেখেন এখানে ইম্পর্টেন্ট কেন দিলাম, এএনটি কেন দিলাম? কারণ এইটা হচ্ছে নাউন, এই জন্য এটার আগে অ্যাডজেক্টিভটা বসাইলাম। এগুলো আপনারা শিখে যাবেন, লিখতে লিখতে এগুলো চলে আসে। এই যে আমার চলে আসতেছে, তো আপনারও চলে আসবে এরকম করে। তো দেখেন আমার কি স্ট্রাকচার কি ছিল? সাবজেক্ট প্লাস ভার্ব, এটাই আমার স্ট্রাকচার। আর এই ক্লাসে আমি জাস্ট একটা লাইন দেখাইলাম, পরের লাইনে যায় আপনি আরো বেশি কিছু শিখবেন। যত 30টা ক্লাসে যা রুলস শেখানো হয়েছে সবকিছু এই ক্লাসের মাধ্যমে আপনি শিখে যাবেন। ইভেন দো আমি যদি আপনাকে আরো একটা কথা বলি যে ভাই একটা জিনিস সবসময় বিশ্বাস রাখেন যে এই ক্লাসে আর পরে আপনার আর কোনো সমস্যা থাকবে না যদি আপনি আমার পিডিএফটাও পড়ে প্র্যাকটিস করেন বসে বসে। পিডিএফেও কোনো সমস্যা থাকবে না, কারণ 30টা ক্লাস আমার স্টুডেন্টের যে সমস্যা হয়েছে বাংলা বাক্য দেখার সময় যে এটা কিভাবে লিখবো বুঝতে পারছি না, এই 30টা ক্লাসের যে সমস্যা সেই সমস্যাগুলো এখানে নিয়ে আসা হয়েছে, যার কারণে আপনার কোনো সমস্যা হবে না যদি আপনি ক্লাসগুলো দেখেন, ঠিক আছে? এবং যারা পেড ব্যাচে আছেন, হ্যাঁ স্যার ফোনে কথা বলার সময়টা একটু বলে দিয়েন। ওকে, আচ্ছা ফোনে কথা বলা আসলে আমি সবসময় ফোনে কথা বলি, এখন সবসময় আসলে ফোন সবারটা রিসিভ করতে পারি না। 300-400 স্টুডেন্ট যদি একসাথে ফোন দেয় বুঝতে পারছেন এটা কারো পক্ষে না, আমার কেন, আপনার আমি যদি একটা ওয়ার্কারও রাখি তার পক্ষেও পসিবল না। সো দ্যাট হয়তো আপনার ফোনটা আমার মিস্টেক হয়েছে, বাট আমি চেষ্টা করি সবসময় যে সবার মেসেজগুলো দেখা, সবার সমস্যার সমাধান করা। ইনশাল্লাহ সবারটাই হবে, একটু সময় লাগবে, একটু সময় দিতে হবে আমাদেরকে, হ্যাঁ মানে একটু মানে কথাবার্তা বলবো, সমস্যা নাই। ওকে, এডুকেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, হ্যাঁ মোস্ট দিতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ, অন্যতম গুরুত্বপূর্ণ, আমি অন্যতম, ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট অ্যাসেটস। ওয়ান অফ দ্য মোস্ট দিলে আরো বেশি সুন্দর লাগতো, ওয়ান অফ দ্য মোস্ট দিলে কিন্তু আরো বেশি সুন্দর লাগতো। ওয়ান অফ দ্য মোস্ট মানে অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ, অন্যতম, ওয়ান অফ দ্য মোস্ট অ্যাসেটস। দেন মোস্ট দিলে ইম্পর্ট্যান্ট দেওয়া যাবে না, মোস্ট অ্যাসেটস এটা দেন তাহলেই হয়ে যাবে, কিন্তু আমরা ইম্পর্টেন্স দিয়েছি তো এই জন্য আর মোস্ট দিইনি। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেট দিলেও হয়ে যেত। পিপল লাইফ, উনি লিখেছে হিউম্যান লাইফ, এই যে এই জায়গাতে লিখেছে যে হিউম্যান লাইফ, আপনি হিউম্যান লাইফও ইউজ করতে পারেন, হিউম্যান লাইফ মানেও মানুষের জীবন। তো দেখেন আমার একটা সেন্টেন্স লেখা হয়ে গেছে। এখন দ্বিতীয় সেন্টেন্সটা আমরা যাওয়ার আগে দেখেন এই টাইপসের আমরা কতটা সেন্টেন্স আমাদের পুরো কোর্সের মধ্যে পড়িয়েছি। যদি আপনাকে দেখাই, স্বাস্থ্য মানুষের জীবনের অন্যতম সম্পদ। আমরা যখন স্বাস্থ্য নিয়ে লেখালেখি করছিলাম তখন এই সেন্টেন্সটা আসছে, হেলথ ইজ ওয়ান অফ দ্য, এই যে দেখেন ওয়ান অফ দ্য মোস্ট, এই যে দেখেন ওয়ান অফ দ্য মোস্ট, যবে ওয়ান অফ দ্য মানেই অন্যতম, ওয়ান অফ দ্য মোস্টও দিতে হয় না, বাট এটা আমরা মোস্টটা এখানে নিয়ে আসছি। ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট অফ হিউম্যান লাইফ। আবার লক্ষ্য করেন মোস্ট মানে ওয়ান অফ দ্য মোস্ট এটা না দিলেও চলে, এটা বলছি, কিন্তু মোস্ট দিলে দেখতে সুন্দর লাগে। যে ওয়ান অফ দ্য মোস্ট মানে অন্যতম, অন্যতম ইংলিশ হচ্ছে ওয়ান অফ দি, আর মোস্টটা দিলে ওয়ান অফ দ্য মোস্ট, এটা সুন্দর, ওয়ান অফ দ্য মোস্ট। হ্যাঁ আমি শুধু ওয়ান অফ দি দেখাচ্ছিলাম। এখানে দেখেন পরিবেশ আমাদের স্বস্তির অন্যতম কারণ, তাহলে পরিবেশ কি? দ্য এনভায়রনমেন্ট ইজ, এই যে দেখেন ইজ ওয়ান অফ দ্য মোস্ট, এই যে ওয়ান অফ দ্য মোস্ট, এ সেন্ট্রাল ফাউন্ডেশন অফ আওয়ার এক্সিস্টেন্স। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন পিডিএফ দেখে দেখে। এই স্ট্রাকচার ওই একটাই, স্ট্রাকচার কি? সাবজেক্ট আর এটা ভার্ব। এই যে এখানে দেখেন অনেস্টি হচ্ছে আমার সাবজেক্ট আর এটা হচ্ছে আমার ভার্ব, স্ট্রাকচার ওই একটাই। হেলদি হচ্ছে সাবজেক্ট আর এইটা হচ্ছে আমার ভার্ব। এখন ওয়ান অফ দ্য যেখানেই থাকে আসলে তার ভার্বটা সবসময় ইজ অথবা আমি হয়, হ্যাঁ
এবার লক্ষ্য করেন, এই যে দেখেন, বন্ধুত্বের জীবনের অন্যতম সৌন্দর্য, বন্ধুত্ব জীবনের অন্যতম, ফ্রেন্ডশিপ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল অ্যাসপেক্টস অফ লাইফ, এরকম। এই যে দেখেন, সময় মানুষের অন্যতম মূলধন, এগুলোও আমরা ক্লাসের মধ্যে নিয়েছি। তো অন্যতম ইংলিশ কি? ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস ক্যাপিটালস অফ হিউম্যান বিংস। ঠিক আছে, এগুলো আমরা ইংরেজিতে নিয়েছি। তো এখন আমরা কি করব, ওইখানে তো আসলে আমরা ভার্ব খুঁজে পাইনি, এই জন্য আমরা দুইটা বাক্য এখানে নিয়েছি। ওই যে ওই বাক্যতে ভার্ব না খুঁজে পাওয়ার কারণে আমি ইজ বসাইছি, কিন্তু এখন আমি এই দুইটা বাক্য নিয়েছি যে ভার্ব যেহেতু খুঁজে পাইনি, এই দুইটা বাক্যতে ভার্ব আছে। ভার্বগুলো কি? ভালো শিক্ষা, এটা আমার সাবজেক্ট, আর এই যে দেখেন গড়ে তোলে, এইটা আমার ভার্ব। সাবজেক্ট কোথায়? এইখানে। ভার্ব কোথায়? এইখানে। এখন যদি আপনি এই বাক্যটাকে সাবজেক্ট দিয়ে লেখা শুরু করতে চান, তাহলে সাবজেক্টের পরে ভার্ব বসাবেন। আর যদি আপনি মনে করেন যে ভাই আমি সাবজেক্ট দিয়ে লিখতে চাই না, আগে এই অংশটা দিয়ে লিখতে চাই, তাহলে এটা দিয়েও লিখতে পারবেন। এইরকম কোনো বাধ্যবাধকতা নাই যে শুরু করতেই হবে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে। সাবজেক্ট প্লাস ভার্ব ইচ্ছা মতো যেটা যেখানে ইচ্ছা সেখানে বসায় দিবেন, কিন্তু সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসতে হবে। যেমন ভালো শিক্ষা, তো আমরা এখানে লিখতে পারি যে গুড এডুকেশন বা ওয়েল এডুকেশন, দুইটাই দেওয়া যাবে, আমরা সহজটা দিচ্ছি, গুড এডুকেশন। এই যে দেখেন, করে তোলা, গড়ে তোলা, করে তোলা, গড়ে তোলা, করে তোলা, গড়ে তোলা, এই দুইটার ইংলিশ হচ্ছে মেক। কি? মেক। আমরা আরো দিতে পারি, আমরা এখানে বলতে পারি বিল্ড। যদি আপনি আরো বেশি কিছু শিখতে চান তাহলে এটা হচ্ছে বিল্ড। যদি আপনি আরো বেশি কিছু শিখতে চান তাহলে ক্রিয়েট। তবে আমি আপনাকে বলবো ক্রিয়েট সব জায়গায় বসে না, ক্রিয়েট অল্প কিছু জায়গায় বসে। তাই ক্রিয়েটটাকে না শেখাটাই বেটার হবে। মেক, বিল্ড অথবা ক্রিয়েট। করে তোলা, গড়ে তোলা ইংলিশ কি হয়? মেক, না হয় বিল্ড, না হয় ক্রিয়েট। তো আমি এখন কি করব, আরো একটা আছে শেপ, আরো একটা আছে কি শেপ, এটাও বসাতে পারবো। সো এখন ওগুলো বসাবো না, এখন এটা বসাবো, মেকটা শুধুমাত্র শিখবো। করে তোলা, গড়ে তোলা ইংলিশ হচ্ছে মেক। করে তোলা খাতায় লিখে রাখেন, করে তোলা, গড়ে তোলা ইংলিশ হচ্ছে মেক, এইভাবে লিখে রাখেন। তাহলে গড়ে তোলা ইংলিশটা কি? মেক। তাহলে এখন আমাকে মেক মানে ভার্বটা বসাতে হইলো। এই যে সাবজেক্ট বসাইলাম, এই জন্য আমাকে ভার্বটা বসাতে হইলো, না হলে আমি ভার্বটা বসাইতাম না। এটা হচ্ছে আমার সাবজেক্ট, এই যে এই পরে ভার্বটা বসানো। আর কোনো স্ট্রাকচার নাই, আর কোনো স্ট্রাকচার নাই। যারা স্ট্রাকচার শেখাচ্ছে তারা আপনাকে গ্রামার শেখাচ্ছে। এখন বাকি আছে কি? একজন ব্যক্তির ব্যক্তিত্ব। তাহলে একজন ব্যক্তির ইংলিশ কি? আ পারসন। এই যে দেখেন, একজন, একজন ইংলিশ কি? আ। ব্যক্তির ইংলিশ কি? পারসন, 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 আ পারসন। এখন দেখেন এখানে র বিভক্তি আছে, এই জন্য এখানে একটা অ্যাপোস্ট্রফি দিলাম, পারসনস। তারপরে কি? ব্যক্তিত্ব ইংলিশ হচ্ছে পার্সোনালিটি। ব্যক্তিত্ব ইংলিশ কি? পার্সোনালিটি। এইটা হচ্ছে আমার ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং, পার্সোনালিটি, পারসনস, পার্সোনালিটি। অথবা আপনি এইভাবে লিখতে পারতেন, একজন ব্যক্তির ব্যক্তিত্ব, আপনি লিখতে পারতেন আ পার্সোনালিটি অফ পারসন, মানে এটা এইভাবেও লেখা যায়। এই যে দেখেন, একজন ব্যক্তির ব্যক্তিত্ব, ব্যক্তির ব্যক্তিত্ব কি? এই যে ব্যক্তির ব্যক্তিত্ব, ব্যক্তিত্বটা আগে লিখবেন, ধরেন পার্সোনালিটি, পার্সোনালিটি, আর এই যে ব্যক্তি এটা পরে লিখবেন। পরে লেখার ক্ষেত্রে এই র এর জন্য এখানে একটা অফ দিবেন, আর ব্যক্তির কথা পারসন এইটা বসাবেন। তাহলে এখানে আমরা কিভাবে লিখলাম? পারসনস, পার্সোনালিটি, এই যে এরকম করে লিখলাম পারসনস, পারসনস, মানে এই যে এটার সাথে র আছে তাই অ্যাপোস্ট্রফি দিয়ে এস লিখেছি, আর তারপরে পার্সোনালিটি লিখে দিয়েছি, পার্সোনালিটি এইভাবে লিখে দিয়েছি। সো আপনি দুই ভাবেই লিখতে পারেন, কারণ এই যে দেখেন যেটার সাথে র আছে এটা পরে যাবে। এই যে দেখেন ব্যক্তির, এই যে পরে, এই যে দেখেন ব্যক্তিত্ব, এই যে দেখেন আগে, মাঝখানে কি? অফ। কার জন্য? এই যে যার সাথে র আছে এর জন্য, র এর জন্য অফ। কিন্তু আপনি যদি মনে করেন আগে এটা আছে এটাই লিখবো, পরে এটা আছে পরে এটাই লিখবো, তাহলে এইভাবে আসেন, আগে এটা লিখে এটার সাথে অ্যাপোস্ট্রফি দিবেন। কার জন্য? র এর জন্য। আর এই যে ব্যক্তিত্ব, এই যে ব্যক্তিত্ব, ব্যাস কাহিনী খতম, খেল খতম। বুঝতে পেরেছেন? মেক গুড এডুকেশন মেক পার্সোনালিটি অফ আ পারসন। দেখেন একজন স্টুডেন্ট এখানে লিখেছেন নাসিম নাইম, পার্সোনালিটি অফ আ পারসন, ইনি এটা লিখেছেন। এইটা কেন, কিভাবে লিখছেন? এই যে যার সাথে র থাকে, এই যে দেখেন ব্যক্তির ব্যক্তিত্ব, যার সাথে র থাকে এটা পরে যায়, এটা পরে যায়, এই যে পরে। আর যার সাথে র নাই এটা আগে আসে। আর র এর জন্য মাঝে, এটা কি রটা মাঝে না?
রয়ের জন্য এখানে অফ, এইভাবে লিখেছেন উনি। এইভাবেও লেখা যাবে, ওইভাবেও লেখা যাবে, দুইভাবে আপনি শেখার চেষ্টা করবেন। ব্যাস, এখন আসেন নিচেরটাও আমরা করে দেখাই। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব। আমি এখানে সাবজেক্ট আর ভার্ব খোঁজার সিস্টেম আপনাদেরকে জানিয়ে দিব। হ্যাঁ, এখানে লক্ষ্য করেন, যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ, এই পুরোটা আমার সাবজেক্ট। ভাই পড়ে আমি কিভাবে জানাবো কে বা কারা দিয়ে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, এই যে ভুল সিস্টেম, এটাকে আগে ক্রস করবেন। কারণ এগুলা বাংলা বাক্যে কখনো কখনো ভার্ব থাকে না, তখন কি করবেন? ঠিক আছে, তো কি বা কারা না, কি আরেকটা সুন্দর সিস্টেম আছে, ওগুলো আমরা দেখাই, ওগুলো আমরা দেখাই দিই। আপাতত ওগুলো দেখাতে গেলে একটু সময়, হালকা একটু সময় দরকার। আপাতত জেনে রাখেন এইটা আমার সাবজেক্ট। আমি পরে দেখাচ্ছি, 2-3টা লাইন লেখার পরে তারপর শিখাই দিচ্ছি। শক্তিশালী করে, করেটা আমার ভার্ব, কিন্তু কখনো মনে রাখবেন যে করে এটাকে একা নেওয়া যায় না। ভার্ব কখনো একটা শব্দ হয় না, ভার্ব কি দুইটা শব্দ নিয়ে ভার্ব হয়, তাই এর আগেরটা সহকারে হয়। শক্তিশালী করে, শক্তিশালী করে। তো দেখেন আমার সাবজেক্ট কোথায়? এখানে। ভার্ব কোথায়? এখানে। তো এখন লক্ষ্য করেন, আপনি যদি সাবজেক্ট দিয়ে শুরু করেন তাহলে ভার্ব লিখতে হবে, আর যদি আপনি আগে এই যে দেশের রাজনীতিকে, এইটা যদি আপনি আগে লিখতে চান তাহলে আপনাকে সাবজেক্টের মানে মানে ভার্ব লিখতে হবে না। কিন্তু আপনি যদি শুরুই সাবজেক্ট দিয়ে করেন তাহলে ভার্ব লিখতে হবে। এখন আসেন, আমরা সাবজেক্টও খুঁজে পেয়েছি, ভার্বও খুঁজে পেয়েছি, এখন লেখা শুরু করে দিই। এই যে লেখা, সবগুলা যত সমস্যা আছে, আরো পরের সেন্টেন্সে আরো সমস্যাগুলো আমরা সমাধান করব। অ্যান্সার, যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ। এগুলো হচ্ছে আমাদের একটা ক্লাস হয়েছে, সেখানে বড় বড় বাক্যকে ভেঙে দেখানো, মানে বড় বড় সাবজেক্টকে ভেঙে দেখানো। এই যে দেখেন র বিভক্তি আছে, এইখানে ভেঙে দিবেন। এই যে দেখেন র বিভক্তি আছে, এটাকে ভেঙে দিবেন। ভেঙে দেওয়ার পরে সক্রিয় অংশগ্রহণ আগে লিখবেন, আর যুব সমাজ এটা পরে লিখবেন, আর রয়ের জন্য অফ দিবেন, এটা পরে লিখবেন, এটা আগে লিখবেন। এখন দেখেন সক্রিয় অংশগ্রহণ ইংলিশ কি? অ্যাক্টিভ। অ্যাক্টিভ, অ্যাক্টিভ হচ্ছে সক্রিয়, আর অংশগ্রহণ হচ্ছে পার্টিসিপেশনস। অ্যাক্টিভ পার্টিসিপেশনস। এবার দেখেন আমার এইটা লেখা হয়ে গেছে যে সক্রিয় অংশগ্রহণ, এইটা লেখা হয়ে গেছে। এখন এই রয়ের জন্য আমার এখানে একটা অফ বসায়, তারপরে যে যুব সমাজ, ইউথ, ইউথ মানে হচ্ছে যুব, আর সমাজ মানে হচ্ছে সোসাইটি। সমাজ হচ্ছে সোসাইটি। সোসাইটি বানানটা ভুলে গেছে হঠাৎ করে, এখানে ই হবে, SEIT, সোসাইটি। এরকম কিছু একটা, SOCEIT, আবার ভুল করতেছি, CEIT, SOCEIT। সোসাইটি বানান কি এটা? স্যার বেল ব্যাসে ক্লাস করতে পারছি না, অনুগ্রহ করে দেখবেন। ও আচ্ছা 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 আচ্ছা, মেক হবে না। ও আচ্ছা, এটা তো করে তোলা গড়ে তোলা না, এটা তো করে তোলা গড়ে তোলা না। করে তোলা গড়ে তোলা তাহলে মেক হইতো। ও আচ্ছা, এই যে মেক, এই কথা বলতেছেন, হ্যাঁ এইটা মেক। ও আচ্ছা, গুড এডুকেশন মেক্স, মেক্স এর সাথে একটা এস হবে। কেন? কারণ এই যে গুড এডুকেশন এটা একটা সিঙ্গুলার নাউন, এই জন্য এর সাথে একটা এস হবে, মানে ভার্বের সাথে এস অথবা ইএস হয়। এটা সিঙ্গুলার, তো এই জন্য ভার্বের সাথে এস অথবা ইএস হয়। সোসাইটি, একটু থামেন তো। সোসাইটি, সোসাইটি। ওকে, এবার লক্ষ্য করেন আমরা কি করছি, যে এই অফ ইউথ সোসাইটি, তাহলে আমার সাবজেক্ট লেখা হয়ে গেল। এখন আমি যেহেতু সাবজেক্টটা লিখে ফেলেছি, এখন আমাকে ভার্ব লিখতে হবে। এন্ড ভার্ব কোনটা? শক্তিশালী করে। তাহলে শক্তিশালী করে, করে তোলা গড়ে তোলা না, এটা হচ্ছে শক্তিশালী করে। এর ইংলিশটা হচ্ছে স্ট্রেনদেন, স্ট্রেনদেন। ওই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম না যে স্ট্রং, এটা একটা অ্যাডজেক্টিভ, এটার ভার্ব হচ্ছে স্ট্রেন। এটার ভার্ব কি? স্ট্রেন। এটা অ্যাডজেক্টিভ, আর এটার ভার্ব হচ্ছে স্ট্রেন। ছোটবেলায় পড়ছিলাম, আবার অ্যাডমিশনে এসেও অনেকেই পড়ছি আমরা, তাই না? আবার দেখা যাচ্ছে 9 10-এও অনেকেই পড়ছি। স্ট্রেনদেন্স, দেখেন স্ট্রেনদেনের সাথে একটা এস বসেছে, কেন? কারণ এইটা হচ্ছে একটা সিঙ্গুলার নাউন। কিভাবে বুঝলাম? এই যে দেখেন TION আছে, তার মানে এই পুরোটাই আমার সিঙ্গুলার। এন্ড দেন স্ট্রেনদেন, এর সাথে ভার্বের সাথে একটা এস বসায় দিলেন, স্ট্রেনদেন। এই যে দেখেন শক্তিশালী করে, এটা হয়ে গেছে। কাকে? দেশের রাজনীতিকে। তাহলে দেখেন দেশের রাজনীতিকে, তার মানে দেখেন এর সাথে র আছে, কার সাথে র আছে?
এর সাথে র আছে, এটা পরে যাবে আর এটা আগে আসবে, তাই না? এর সাথে র আছে, তাহলে রাজনীতি ইংলিশটা হচ্ছে পলিটিক্স, পলিটিক্স অফ কান্ট্রি। এখন কান্ট্রি লিখলে আসলে দেখতে অসুন্দর লাগে, এই জন্য আমরা বলি যে অফ দ্য কান্ট্রি, অফ দ্য কান্ট্রি এটা বলি। হ্যাঁ, যদিও আমরা জানি যে দেশের নামের পূর্বে কখনো আর্টিকেল বসে না, তবে কান্ট্রি এই কথাটা লিখতে গেলে আর্টিকেল বসে। অফ দ্য কান্ট্রি, কান্ট্রির ক্ষেত্রে বসে, কিন্তু দেশের নাম মানে ধরেন আমি যদি এখানে বলতাম বাংলাদেশ, তাহলে আর আর্টিকেল বসতো না। তো অফ দ্য কান্ট্রি, ঠিক আছে, অফ দ্য কান্ট্রি। তো দেখেন এতটুকু বাকি ছিল, এতটুকু লিখে হয়ে গেছে। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব। আর যারা আপনাকে শেখাচ্ছি স্ট্রাকচার, ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, ও সব থেকেই ভুল। আর সবাই এখন মোটামুটি আমার কাছে চলে আসতেছে, আমার স্টাইলে আসতেছে, কিন্তু সবকিছু যে আসতেছে তাতে কিন্তু না। এবার আসেন, লক্ষ্য করেন, ওই সাবজেক্ট প্লাস ভার্বই খালি এখানে আমার একটা স্টুডেন্ট, আমার কিছু স্টুডেন্টের প্রবলেম হচ্ছে সেন্টেন্সের মাঝে এটা থাকলে, এটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, মানে সেন্টেন্সের মাঝে দেখেন শিক্ষা থাকলে এটা এখানে বসেছে, এটা এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে। ঘটনা হচ্ছে এরকম যে থাকলে, হলে, করলে, চললে, এই কথাগুলো যখন আপনার এই বাংলা বাক্যের মাঝে থাকবে, তখন এই কথার জন্য একটা কাহিনী ঘটাইতে হবে আপনাকে। কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে টু দিতে হবে। কার জন্য? এর জন্য টু দিতে হবে। কার জন্য? এর জন্য কি দিতে হবে? টু। এর জন্য কি বসাতে হবে? একটা টু বসাতে হবে। কেন? এই যে থাকলে, হলে, চললে, এর জন্য আমাকে একটা টু বসাতে হবে। আগে কি বসাতে হবে? একটা টু বসাতে হবে। টু বসানোর পরে এই থাকলে ইংলিশটা বসাতে হবে। এখন দেখেন আমরা এই জিনিসগুলো কিভাবে লিখবো। ধরেন এই যে দেখেন টু কোথায় বসাবো? সেন্টেন্সের শুরুতে। এই যে দেখেন টু বসাইলাম। তার জন্য এই যে লে, এ আছে, তাই টু দিয়ে শুরু করলাম। এই যে দেখেন থাকলে, হলে, করলে, গেলে, চললে, এগুলা এই শব্দগুলো থাকলে আমরা টু দিয়ে সেন্টেন্স শুরু করব। কি দিয়ে? টু দিয়ে সেন্টেন্স শুরু করব। শুরু করার পরে এই থাকলে ইংলিশ কি? থাকা ইংলিশ কি? হ্যাভ। থাকা ইংলিশ কি? হ্যাভ। হ্যাভ মানে কি? আছে বা থাকে। হ্যাভ মানে আছে বা থাকে। এই যে থাকা ইংলিশ লিখলেন, তারপরে এডুকেশন লিখবেন। তারপরে কি? এডুকেশন। তাহলে কি করলাম আমরা? আবারও দেখেন এই সেন্টেন্স আরো আছে, প্র্যাকটিসের জন্য আমরা এখানে কিছু সেন্টেন্স লিখেছি। তবে এই জিনিসের জন্য আপনি দেখেন এটা আমাদের স্টুডেন্টের প্রবলেম, যারা স্টুডেন্ট লিখতে পারে না তাদের প্রবলেম। তো এটা একটা রুলস এর মধ্যে আমি নিয়ে এসেছি। হ্যাঁ, যেমন হচ্ছে দেখেন থাকলে, থাকলে আগে কি করব? টু। এগুলো থাকলে আগে টু বসাবো। টু বসানোর পরে থাকলে ইংলিশ কি? হ্যাভ। হলে ইংলিশ কি? টু। টু হলে ইংলিশটা আসলে এখানে অনেক ভাবেই বসানো যায়। করলে ইংলিশ কি? টু ডু। টু ডু। চললে ইংলিশ কি? টু গো। বুঝে গেছে? এরকম করে আমরা বসাই। এই হলেটা আলাদা, হলে জিনিসটা আলাদা, এটা পরে। আর থাকলে ইংলিশ কি? টু হ্যাভ। টু হ্যাভ। এই হলেটার ক্ষেত্রে এই হলের আগে যে বাক্যটা থাকে সেই বাক্যর বাংলা বসাতে হয়। এই জন্য এইটা পরে শিখেন, এইটা দেখাবো, এটাও দেখাবো আমরা। হ্যাঁ, জাস্ট দেখেন টু হ্যাভ, টু ডু, টু গো, এই যে এগুলা কথা বললে, তাহলে টু হ্যাভ বসানো হয়ে গেছে। তারপরে কি বসাইছি? তারপরে এই যে পরের শব্দটা, মানে এখান থেকে শুরু করে এইটা আগে বসাতে হবে, তারপরে এইটা, এই যে টু এডুকেশন। এরপরে এখানে একটা কমা দিতে হবে। কেন? কারণ আপনি বাক্যটা শুরু করেছেন টু প্রেপোজিশন দিয়ে, এই জন্য এখানে একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পরে একজন মানুষ জ্ঞানী ও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তাহলে দেখেন একজন মানুষ, এইটা আমার সাবজেক্ট, আর হয়ে ওঠে এইটা আমার ভার্ব। তাহলে আমি সাবজেক্ট আর ভার্ব খুঁজে পেলাম। এখন যদি আমি সাবজেক্টটা লিখতে যাই, তাহলে একজন মানুষ, আ পারসন, আচ্ছা আ পারসন বা আ পিপল দুইটাই দিতে পারেন। আ পারসন দিলাম আমি। হ্যাঁ, আ পারসন। এবার দেখেন হয়ে ওঠে, হয়ে ওঠে, হয়ে পড়ে, হয়ে দাঁড়ানো, হয়ে ওঠা, হয়ে পড়া, হয়ে দাঁড়ানো, ইংলিশ কি? বিকাম। হয়ে ওঠা, হয়ে পড়া, হয়ে দাঁড়ানো, ইংলিশ কি? বিকাম। বিকাম, সরি, বিকাম, 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 বিকাম। তাহলে এখানে বিকাম বসায় দিলাম। তাহলে সাবজেক্ট হয়ে গেল আমার বসানো, আর আমার বসানো কি হলো? ভার্ব বসানো হয়ে গেল। আপনি এটা দিয়েও শুরু করতে পারেন, আ পারসন বিকাম টু হ্যাভ এডুকেশন, এটা দিয়ে, এটা পরেও বসাতে পারেন। বাট যখনই দেখবেন থাকলে, হলে, চললে, খেললে, গেলে এই কথাগুলো লেখা আছে, সুন্দর করে আগে টু বসাবেন, তারপরে ওই থাকলের ইংলিশটা বসায় দিবেন, হোলের ইংলিশটা বসায় দিবেন, এরকম করে বসায় দিবেন। টু এডুকেশন, আ পারসন বিকাম। ঠিক আছে? কি? বিকাম ভার্ব হয়ে গেছে। বাকি আছে কি? জ্ঞানী এবং আত্মবিশ্বাসী।
তাহলে জ্ঞানী ইংলিশ কি? ওয়াইজ। ওয়াইজ মানে জ্ঞানী। আর আত্মবিশ্বাসী ইংলিশ কি? আত্মবিশ্বাসী ইংলিশ হচ্ছে কনফিডেন্ট। কনফিডেন্ট, কনফিডেন্ট মানে হচ্ছে আত্মবিশ্বাসী। তো দেখেন সাবজেক্ট আর ভার্ব কই? এইটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব। তো আমি এটাকে এখানে বসাইছি, আমি চাইলে এটাকে ধরে নিয়ে এসে এখানে বসাতে পারি, এটা পরে বসাতে পারি, অথবা আমি চাইলে ওয়াইজ এন্ড কনফিডেন্স এটাকে আগে বসাতে পারি, তারপরে আ পারসন বিকাম এটা বসাতে পারি, তারপরে এটা বসাতে পারি। তার মানে আমার স্ট্রাকচারটা আসলে এরকম যে সাবজেক্ট প্লাস ভার্বই থাকতে হবে। আর এইখানে এই যে থাকলে হলে চললে, এইটা আমাদের পড়ানোর মধ্যে যখন আমার স্টুডেন্টদের সমস্যা হয়েছে তখন আমি ক্লাসে কতগুলা পড়াইছি। দেখেন সততা থাকলে মানুষ সবার ভালোবাসা পায়। এই যে দেখেন থাকলে, এই দেখেন সময়কে কাজে লাগালে, এই যে দেখেন লাগালে, এই যে দেখেন লাগালে সফলতা আসবেই। তারপরে দেখেন শৃঙ্খলা মানলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়, এই যে মানলে, এই যে দেখেন সমাজে শান্তি প্রতিষ্ঠিত, এই যে লে কথাটা আছে। হ্যাঁ আচ্ছা, তারপরে কি পরিশ্রম করলে, এই যে দেখেন লে, এই কথাগুলো আছে। তো আমি এগুলো ক্লাসের মধ্যে শিখাইছি। ওই যে 30টা ক্লাস হয়েছে আমাদের নিউজ পেপারের মতো করে ইংরেজি রাইটিং শিখাই, সেখানে এগুলো ছিল। তো দেখেন কি থাকলে, থাকলে ইংলিশ কি? থাকা ইংলিশ কি? হ্যাভ। হ্যাভ এর আগে টু বসাতে হবে, টু হ্যাভ। তারপরে কি? সততা, এই যে দেখেন সততা, টু হ্যাভ অনেস্টি। তারপরে এই যে সাবজেক্ট, এই যে ভার্ব। বাকিটার কোনো রুলস নাই যে এটার পর এটা বসাতে হবে, ওইটার পর ওইটা বসাতে হবে, এরকম কোনো রুলস নাই। তারপরে দেখেন সময়কে কাজে লাগালে, এই যে দেখেন লাগালে, লাগালে ইংলিশ কি? মানে কাজে লাগানো ইংলিশ। এই লাগালে হচ্ছে কাজে লাগালে। তো কাজে লাগালে ইংলিশ হচ্ছে ইউজ। এই যে দেখেন টু ইউজ, এই যে দেখেন টু, আর এই যে দেখেন এবার ইউজ। সময়কে ইংলিশ কি? টাইম। কি এবার কি দেখেন সময়কে কাজে লাগালে, এখানে কাজে লাগালে বলতে প্রপারলি বসাইছে, না বসালেও চলতো। টু ইউজ টাইম, সাকসেস শিওরলি কামস, সাকসেস শিওরলি কামস। এই যে সাবজেক্ট আর এইটা ভার্ব, তাহলে এটা কি রে ভাই? এটা হচ্ছে অ্যাডভার্ব। এইটা মাঝে 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 ঢুকায় দেওয়া হয়, সাবজেক্ট আর ভার্বের মাঝে ঢুকায় দিলে বেশি সুন্দর লাগে। তো এটা এখানে দেওয়া হয়েছে, এটা পরে দেওয়া যেত। শিওরলি মানে এই যে আসবেই, এটা পরেও দেওয়া যাইতো। সো এটা মাঝে মাঝে ভিতরে ঢোকানো হয়। হ্যাঁ তারপরে লক্ষ্য করেন এই যে মানলে, এই যে দেখেন লে, এই যে লে আছে, মানলে, করলে, হলে, চললে, গেলে, থাকলে, এই শব্দগুলো থাকলে, তাহলে এটার জন্য করলে ইংলিশ কি? টু ওয়ার্ক বা টু ডু, টু ওয়ার্ক। এখন এখানে কি? পরিশ্রম করলে, তাহলে টু ওয়ার্ক হার্ড, পরিশ্রম করলে। হ্যাঁ অর্জন করা যায়, এখানে যেহেতু কিছু নাই সেহেতু ওয়ান ক্যান অ্যাচিভ দ্য গোল। আমরা এগুলো শেখাবো, এগুলো খুবই সহজ। ওই যে আমরা বললাম সাবজেক্ট না থাকলে আপনি কি বসাবেন? ইট বসাবেন। এখানে সাবজেক্ট নাই, তাই ইট বসানো অথবা ওয়ান বসানো অথবা দে বসাবেন, এই তিনটার মধ্যে একটা বসাবেন। জাস্ট এখানে ওয়ানটা বসাইছে। তো এটা কিভাবে বসাতে হয় এটা আমরা সবাই জানি। ব্যক্তি আর বস্তুর ক্ষেত্রে ওয়ান অথবা দে, আর সরি ব্যক্তির ক্ষেত্রে ওয়ান অথবা দে, আর বস্তুর ক্ষেত্রে ইট। আমরা সবাই জানি এটা। তো দেখ এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই। এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করবেন আমাদের লেকচার শিটে। এখন থেকে লেকচার শিট গুলো এইভাবেই তৈরি করা, যাতে আপনি সবগুলো একটা সেন্টেন্স করবেন, সাথে সাথে ওই রুলস এর সাথে যেগুলো জড়িত সেগুলো আপনি করে ফেলবেন। এগুলো দেখেন পরিশ্রমের মাধ্যমে সে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করে তোলে, সে হচ্ছে আমার সাবজেক্ট, আর এই যে দেখেন করে তোলে, এইটা আমার ভার্ব। এখন আপনি যদি চিন্তা করেন যে ভাই আগে এটা আর এটা লিখবো, সাবজেক্ট আর ভার্ব দিয়ে শুরু করবো, করেন, আপনাকে কেউ বাধা দেয়নি। কিন্তু আপনি যদি মনে করেন যে আগে এই কথাটা লেখা আছে পরিশ্রমের মাধ্যমে, তাহলে আগে এই কথাটা লিখবো। এখন ধরেন আপনার মাথায় এটা আসছে যে পরিশ্রমের মাধ্যমে সে, সে এর পরে ভার্বটা লিখতে হবে। আপনি যদি আগে লিখেন যে আমি সেটাকেই সেন্টেন্স দিয়ে শুরু করবো, তাহলে সে এর পরে ভার্বটা লিখতে হবে। জাস্ট আর কোনো কিছু মনে রাখার দরকার নেই। যেমন ধরেন আপনার মাথায় প্রথমে আসছে এটা পরিশ্রমের মাধ্যমে, সেন্টেন্সের মাঝে যদি দেখেন মাধ্যমে অথবা দ্বারা, কি কি? মাধ্যমে অথবা দ্বারা কথাটা লেখা আছে, এর জন্য আপনাকে কি করতে হবে? থ্রু বসাতে হবে। কি বসাতে হবে? থ্রু বসাতে হবে। থ্রু, থ্রু। তাহলে এখানে প্রথমে আপনাকে কি বসালাম? থ্রু। এই যে মাধ্যমের কারণে থ্রু বসানো, এটাতে আমরা আরো কিছু শেখাইছি। এই যে মাধ্যমে দিয়ে এই সেন্টেন্স গুলো আমরা আমাদের ক্লাসে পড়িয়েছি। এই যে দেখেন জ্ঞান অর্জনের মাধ্যমে, মাধ্যমের জন্য আগে থ্রু, তারপরে জ্ঞান অর্জন ইংলিশটা পরে। এই যে দেখেন মাধ্যমে এই কথাটা আগে, আর এই যে একতা, একতার ইংলিশটা পরে। এই যে দেখেন মাধ্যমে এই কথাটা আগে থ্রু, তারপরে প্রযুক্তি এটা পরে। এই যে দেখেন মাধ্যমে কথাটা কি এখান থেকে নিয়ে যে আগে থ্রু, তারপরে এই যে সততার ইংলিশ কি? অনেস্টি, এটা পরে।
তারপরে কি মাধ্যমে, এটা আগে, থ্রু। আর এই যে শিক্ষার ইংলিশ কি, এডুকেশন, এটা পরে। তো এইখানেও ঘটনাটা একই, এখানেও ঘটনাটা কি, মাধ্যমেটা আগে আর পরিশ্রম এখানে পরে। থ্রু হার্ড ওয়ার্ক, ব্যাস। সো এইভাবে আপনারা এইভাবে শিখে নেবেন। এটা একটা প্রবলেম, এই প্রবলেমটা আমাদের পড়ানোর স্টাইলের মধ্যে এসেছিল এবং আমরা ওই সেন্টেন্সগুলো কিন্তু আমরা ক্লাসে পড়াইছি, ঠিক আছে। তো ক্লাসেও একটা স্ট্রাকচার পড়াতে গেলে ওই জিনিসগুলো চলে আসে। থ্রু হার্ড ওয়ার্ক মানে হার্ড ওয়ার্কের মাধ্যমে। এখানে আপনি একটা কমা দিবেন, কেন? কারণ এটা থ্রু, এটা প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে। এখন সাবজেক্ট লিখবেন সে, সে ইংলিশ কি, হি। আচ্ছা, সে, হি ছোট হাতে, হি, হি। করে তোলে, করে তোলে, করে তোলে ইংলিশ কি, মেক। এখন যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য মেকের সাথে কি হবে, এস যুক্ত হবে, মেক্স। হি মেক্স, থার্ড পারসন সিঙ্গুলারের ভার্ব, এটা থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য এর ভার্ব সবসময় এস বাই এস, মেক্স। তারপরে দেখেন নিজের স্বপ্নকে বাস্তবায়ন করে। আমার যেহেতু সাবজেক্ট আর ভার্ব লেখা হয়ে গেছে, আমার আর কোনো টেনশন নাই। এখন আমার যেটা আছে আমি এখন সেটা লিখবো, ইচ্ছা মতন লিখবো। এটা আমি পরেও লিখতে পারতাম, আমার সাবজেক্ট আর ভার্ব লেখা হয়ে গেলে আমার টেনশন শেষ। এটা দেখা পারো, নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে। তো দেখেন মেক্স, বাস্তবায়ন ইংলিশ কি, ইমপ্লিমেন্ট দিতে পারেন, অথবা হি মেক্স হিজ ড্রিম ফুলফিল, এটাও দিতে পারেন। ধরেন আমি বললাম হি মেক্স হিজ ড্রিম, হিজ ড্রিম মানে নিজের স্বপ্নকে, মেক হিজ ড্রিম, ড্রিম মানে হচ্ছে স্বপ্ন, ঠিক আছে। বাস্তব রূপ দিতে পারে, ইমপ্লিমেন্ট দিলেও বাস্তব রূপ হয়, অথবা বাস্তবে মানে স্বপ্ন পূরণ, হি মেক্স হিজ ড্রিম ফুলফিল দিলেও হয়, ফুলফিল মানে বাস্তব। অথবা আপনি এখানে দিতে পারেন ইমপ্লিমেন্ট, অথবা আপনি এখানে দিতে পারেন কি, ইমপ্লিমেন্ট। আরো শব্দ আছে, আপনার ইচ্ছা মতন শব্দ ইউজ করেন, ইমপ্লিমেন্ট, ঠিক আছে, ফুলফিল অথবা ইমপ্লিমেন্ট। আরো সহজ শব্দ আছে, হিজ ড্রিম ফুলফিল অথবা ইমপ্লিমেন্ট, বাস্তব, ঠিক আছে। মেক হিজ ড্রিম ফুলফিল মানে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে বা বাস্তব রূপ দিতে পারে, একই জিনিস, বাস্তবায়ন করা এবং বাস্তব রূপ দেওয়া। ফুলফিলও বলতে পারেন আপনি, হ্যাঁ, ফুলফিল, মেক হিজ ড্রিম ফুলফিল, এটাও বলতে পারেন আপনি, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। তো দেখেন আমরা এই যে মাধ্যমে কথা থাকলে এইভাবে লিখেছি, এই যে এগুলো আমাদের ক্লাসে পড়ানো হয়েছে, এই যে দেখেন এগুলো আমাদের জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ সমাজকে উন্নতি করতে পারে। তাহলে মানুষ হচ্ছে আমার সাবজেক্ট, আর করতে পারে এইটা হচ্ছে আমার ভার্ব। তার মানে এই যে দেখেন পিপল ক্যান ইমপ্রুভ, করতে পারে, উন্নত করতে পারে, ক্যান ইমপ্রুভ। তারপরে কি বাকি আছে, সমাজকে, সোসাইটি। তাহলে সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি, আর কোনোটা পাশাপাশি না, আর কোনোটা পাশাপাশি না। এই যে দেখেন থ্রু অ্যাকোয়ার নলেজ, যেমন আপনি এই সেন্টেন্সকেও একটু ঘুরাই দিতে পারেন। এই যে এই সেন্টেন্সটাকে যদি আপনি মনে করেন যে আমি সাবজেক্টটা দিয়ে শুরু করব, যেমন এখানে সাবজেক্ট কোনটা, সে, হি। তারপরে কি বলছে যে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে, হি মেক্স হিজ ড্রিম ফুলফিল। এরপরে থ্রু হার্ডওয়ার্ক, থ্রু হার্ডওয়ার্ক, হার্ডওয়ার্ক, এটা হার্ড ওয়ার্ক আলাদা আলাদা লিখবেন, হ্যাঁ। আচ্ছা, হি মেক্স হিজ ড্রিম ফুলফিল থ্রু হার্ডওয়ার্ক, থ্রু হার্ডওয়ার্ক আমি শেষে দিয়ে দিলাম, থ্রু হার্ডওয়ার্কের শেষেও দেওয়া যাবে, সাবজেক্ট আর ভার্বকে সামনে নিয়ে এসে বসে। তো আপনার ইচ্ছা, এখানে যেতগুলো আছে এগুলো সব আপনার ইচ্ছার উপরে নির্ভর করতেছে। এখন আসেন আরেকটা রুলস দেখেন, এই ক্লাসের মাধ্যমে আমার 30টা ক্লাসে যা যা শেখানো ছিল সবকিছুই শেখানো হচ্ছে। আর এর জন্য আপনাকে বাসায় বসে এই প্র্যাকটিস যখন করবেন তখন দেখবেন যে একটা বাক্যের মাধ্যমে চলে এসেছে, একটা বাক্যের মধ্যে মতো, চেয়ে চলে এসেছে, মানে একটার পর একটা আসতে থাকবে। এখন লক্ষ্য করেন এখানে দেখি, যে জাতি শিক্ষা গড়ে তোলে সে জাতি উন্নতির পথে অগ্রসর হয়। দেখেন যে দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, যে, যারা, ঠিক আছে, অথবা যেসব, এগুলো দিয়ে যখন সেন্টেন্সটা শুরু হবে, এগুলোর জন্য আমরা কি করতে পারি, মানে এইখানে আসলে সমস্যাটা হচ্ছে যে দিয়ে শুরু হলে অথবা যারা দিয়ে শুরু হলে বা যেসব দিয়ে শুরু হলে আমাদের একটা প্রবলেম সৃষ্টি হয়। এর জন্য আমরা যে কাজটা করব সেই কাজটা খুবই ইজি। আমরা প্রথমে কি করব, এই জাতি পরেরটা আগে লিখব,
পরেরটা আগে লিখবো। কিভাবে লিখবো? ধরেন যাতে ইংলিশ কি, দ্য ন্যাশন, দ্য ন্যাশন। এরপরে হয় হু দিব, না হয় হুইচ দিব, না হয় দ্যাট দিব। ঠিক আছে, হু হচ্ছে মানুষের ক্ষেত্রে দিব, হুইচ আর দ্যাট হচ্ছে বস্তুর ক্ষেত্রে দিব। এটা হচ্ছে মানুষের ক্ষেত্রে আর এটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে, এই দুইটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে ইউজ করব। ঠিক আছে, এখন এটা কখন লিখবো? এটা পরে লিখবো, মানে ঘটনা হচ্ছে এগুলো পরে লিখবো, এগুলোর জন্য এগুলা লিখতে হয়। কোথায় লিখতে হয়? এর পরেরটা আগে। এই যে দেখেন এর যে আগেরটা সেটা কি পরে লিখতে হবে, এই ন্যাশনের জন্য দ্যাট, আর এটা কি আগে লিখতে হবে, এটা কি আগে লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, দ্য ন্যাশন দ্যাট। এরপরে দেখেন এই যে এইটার সাবজেক্টটা এই দ্যাটের পরে যায় বসবে, এই দ্যাটের পরে যায় সাবজেক্টটা বসবে। তো পরে কি আছে? গড়ে তোলা। গড়ে তোলা ইংলিশ কি? মেক, মেক্স। মেক্সই বসবে, কারণ দেখেন TION আছে, সো দ্যাট এখানে মেক্স। কি বলছে? দ্য ন্যাশন দ্যাট মেক্স, শিক্ষা, এডুকেশন। এই যে দেখেন কত সুন্দর করে। আপনার যদি মনে হয় যে আরো কিছু দেখবো, তাহলে এই যে এখানে আমরা কিছু, আমরা যে ক্লাসে যেগুলো পড়াইছি, যে মানুষ পরিশ্রম করে সে সফল হয়। তো দেখেন এই যে এর জন্য হুটাকে এখানে বসাইছি, আর মানুষের ইংলিশ হচ্ছে দ্য পারসন। আবার দেখেন যে ছাত্র মনোযোগ দিয়ে পড়ে সে ভালো ভালো ফলাফল করে, এটা কোথায় পড়ছিলাম? ওই যে এডুকেশন, গুড এডুকেশন, ওইখানে পড়ছিলাম। তো ছাত্রর কথাটা আগে লিখে ফেলতে হবে, যেটা পরে লিখতে হবে। তারপরে ভার, ভার কোনটা? দিয়ে পরে, পরে এটা পরে লিখতে হবে। একইভাবে দেখেন যে, যেটা কোথায় লিখতে হবে? পরে। আর এই যে গাছ, এটা আগে লিখতে হবে, দ্য ট্রি, আর তারপরে দ্যাট, তারপরে দ্য ভার্ব লিখতে হবে। তো এইটা আপনার পড়ার সময় একটা জিনিস চলে আসবে, তখন আপনি এইভাবে লিখবেন, মেক্স এডুকেশন। তো এখানে কমা আছে, এখানেও আপনি একটা কমা দিয়ে দিবেন। তারপরে দেখেন সে জাতি, যে জাতি সে জাতি। ভাই আবারও জাতি লিখবেন, সে জাতি লিখবেন, লিখতে আর হয় না, সে জাতি লিখতে হয় না। তো আপনি বলতে পারেন যে মানে লিখলে লিখা যায়, কিন্তু এই যে সে, সে আর যে এইটা একই জিনিস। সো ন্যাশনের জন্য আমি এখানে একটা প্রোনাউন দিব, ইচ্ছা করে দিব। আপনি এখানে ন্যাশন আবারও লিখতে পারেন, সেই জাতি, জাতির ইংলিশটা দিয়ে দিতে পারেন, কিন্তু দিলে দেখতে অসুন্দর লাগবে। এই জন্য আপনি এখানে একটা আইটি, ইট, ইট দিয়ে দিলেন, আইটি। এটা স্মল লেটারে হবে, ইট, ইট। আর উন্নতির পথে অগ্রসর হয়, তার মানে আপনি যদি কোনো জায়গায় যাইতে চান তাহলে মুভ ফরওয়ার্ড। অগ্রসর হওয়ার ইংলিশ কি? মুভ ফরওয়ার্ড, মানে হচ্ছে অগ্রসর হয়। কোথায় অগ্রসর হয়? উন্নতির পথে। কারণ দেখেন এইখানে এইটা হচ্ছে সাবজেক্ট, এই যে এটার জন্য এটা বসাইলাম, আর অগ্রসর হয় এইটা হচ্ছে আমার ভার্ব। তাহলে সাবজেক্টের পরে কি বসাতে হয়? ভার্ব বসাতে হয়। তাহলে সাবজেক্ট বসালাম, ভার্ব বসালাম। এবার কি? উন্নতির পথে, উন্নতির পথে, এতটুকুই তো বাকি আছে। তাহলে দ্য প্যাথ অফ ডেভেলপমেন্ট, মানে হচ্ছে উন্নতির পথে, ডেভেলপমেন্ট। বুঝতে পেরেছেন? মানে খুবই ইজি, বাট আমরা আসলে এত বেশি স্ট্রাকচার শিখতে শিখতে পাগল হয়ে গেছি যে স্ট্রাকচার ছাড়া আমাদের চলেই না, এরকম একটা অবস্থায় চলে গেছি। হ্যাঁ, স্ট্রাকচার ছাড়া আমাদের চলেই না। এইখানে আমি জাস্ট আপনাদেরকে বলবো, এটা আমাদের প্রিমিয়াম কোর্স। আর আমাদের যে প্রিমিয়াম কোর্সটা আছে ভাই, এইটা যদি আমি আপনাকে দেখাই, এখানে দেখেন, এইখানে যদি আমি আপনাকে দেখাই, সাপোজ অফ দ্যাট, যে এইখানে আমি আপনাকে দেখাই যে ভাই একটা জিনিস লক্ষ্য করেন, আমরা এই প্রিমিয়াম কোর্সের মধ্যে নিউজ পেপারের মতো করে ইংরেজি রাইটিং শিখি, এইটা আপনাকে রেকর্ডেড দিচ্ছি। আর এর পাশাপাশি এই যে নিউজ পেপার থেকে ইংলিশ শিখি, সরাসরি নিউজ পেপার পড়বেন, আল জাজিরা, গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস সরাসরি পড়বেন, এবং ওইখান থেকে আপনি একটা ভালো ইংরেজি শিখবেন। এইটা আপনাকে লাইভ দিচ্ছে, সপ্তাহে 2 দিন ক্লাস এটা। আর এর পাশাপাশি এই যে দেখেন ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং, এইটার উপরে আপনাকে আমরা 10টা লাইভ ক্লাস দিচ্ছি, সপ্তাহে 3 দিন ক্লাস। এটা 2 দিন, এটা 3 দিনের ক্লাস। আর এইখানে ক্লাস আরো আছে, এটা শেষ হওয়ার পরে আমরা কম্প্রিহেনশনের ক্লাস আছে 10টা, গ্রামার এন্ড ভোকাবুলারির ক্লাস আছে 10টা, ফোকাস রাইটিং এর ক্লাস আছে 5টা, আর্গুমেন্ট রাইটিং এর ক্লাস আছে 5টা। এই দুইটা হচ্ছে আমার ব্যাংকের জন্য খুবই ইম্পর্টেন্ট, ব্যাংক যারা ব্যাংকে জব পছন্দ করেন তাদের জন্য। এখন যা কারা করবে ভাই, যা আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন বা আপনি এসএসসি এইচএসসি তে পড়েন, তাও আপনার এগুলা, কারণ ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং যে কোনো মুহূর্তে আপনার কাছে চলে আসবে।
এন্ড দেন এই যে দেখেন বাংলা টু ইংলিশ বা ইংলিশ টু বাংলা, এটা ব্যাংকেও আছে, বিসিএস এও আছে, এবং যে কোনো চাকরির রিটেন পরীক্ষা আছে, বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন পরীক্ষায়ও আছে, ইভেন এটা সব জায়গায় আছে। রিটেন পরীক্ষা যেখানেই আছে এই দুইটা সেখানেই আছে। তারপরে দেখেন লেটার এন্ড অ্যাপ্লিকেশন রাইটিং, এইটাও আপনারা সবাই জানেন যে এটা সব জায়গায় আছে। এইটার উপরে আমরা 5টা ক্লাস, আর এসে আর রাইটিং এর উপরে 5টা ক্লাস। এখান থেকে আপনি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিংটা শিখে যাবেন। এই পুরোটা আপনি রেকর্ডেড ক্লাস পাবেন, এখানে সুন্দর রেকর্ডেড 30টা ক্লাস আছে, এই 30টা ক্লাস আপনি পাবেন। এখন আমি বলতেছি শুনেন, হয়তো কোর্সের দাম 1250 টাকা, রাইট? আপনি চিন্তা করতেছেন এই 1250 টাকা কোর্সে লিখেছে। আচ্ছা ভাই, আমি আপনাকে একটা ভালো অফার দিই, আপনি 1250 টাকা 2বারে দেন। এই 1250 টাকা কয়বারে দিবেন? 2বারে দেন। 2বারে কিভাবে? একটু ভালো করে যদি লক্ষ্য করেন যে এইটা আবার 625 টাকা দেন, 1 মাস পড়ার পরে যদি আপনার ভালো না লাগে আপনার টাকা দিন না, আপনি ক্লাস করতে থাকেন। কিন্তু 1 মাস পড়ার পরে যদি আপনার ভালো লাগে তাহলে আরো 625 টাকা দিবেন। আর এই 1 মাসে যা শিখবেন, আপনি যদি টাকা না দিয়ে চলেও যান, 1 মাসে যা শিখবেন এই 625 টাকা না, আপনি 6000 টাকার ক্লাস পাচ্ছেন। 6000 টাকার ক্লাস পাচ্ছেন। এই 1 মাসে যে আপনি শিখবেন 625 টাকা, আপনি 6000 টাকা, মানে আপনার পুরো রাইটিং ক্লাস আপনি যদি 1 মাসের মধ্যে এটা মানে রেকর্ডেডটা দেখে ফেলতে পারেন। আবার ধরেন নিউজ পেপারের মতো এগুলা 2টা করে ক্লাস থাকছে, প্রতি সপ্তাহে 8টা ক্লাস আপনি পেয়ে যাচ্ছেন, মানে পুরো একটা মাসে 8টা ক্লাস পেয়ে যাচ্ছেন। ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর 10টা ক্লাস পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস দিয়ে দিচ্ছি। সো আপনার যদি ভালো না লাগে অন্তত আপনি এগুলা তো কমপ্লিট করে দিতে পারবেন, এইগুলা তো কমপ্লিট করে দিয়ে চলে যেতে পারবেন যে ভাই 625 টাকা দিয়েছি, আর দিব না, গ্রুপ থেকে এখন লিভ নিচ্ছি। তবে আমি আপনাকে বলবো গ্রুপ থেকে লিভ দিয়েন না, বিকজ অফ দ্যাট আপনি ক্লাস করেন, ভালো লাগলে পরে আবার 625 টাকা দিয়েন। 1/2 টাকা আগে দেন, ভালো লাগলে 625 টাকা আবার দেন। আমি এটাই চেষ্টা করব আপনাদের সাথে, যাতে করে আপনাদের ভালো লাগবে। আমাদের খুব মানে আপনি কোর্স ছেড়ে যেতে পারবেন না কখনো, আপনার ইচ্ছার উপরে নির্ভর। আপনার ভালো লাগলে, যদি কোনো একটা জায়গায় ভালো লাগে, অবভিয়াসলি আপনি সেখান থেকে কোর্স ছেড়ে কোনোদিনও যেতে পারবেন না। তো এইটা হচ্ছে গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইম, আল জাজিরা, এখান থেকে পুরোটা শিখবেন। এখান থেকে আপনি হচ্ছে নিউ ইয়র্ক টাইম, আল জাজিরা সবকিছু শিখবেন। লিখা শিখবেন, মানে নিউজ পেপারের মতন কিভাবে লিখতে হয়। এটা হচ্ছে নিউজ পেপার থেকে সরাসরি শিখা। আর এগুলো হচ্ছে আপনার বিসিএস এবং ব্যাংক রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, এগুলো আপনি পুরোপুরি কমপ্লিট করতে পারবেন এই কোর্সের মাধ্যমে। এন্ড দেন এটা প্রিমিয়াম কোর্স, আমি এটা 1250 টাকা রেখেছি, 1250 টাকা রেখেছি। আপনাদেরকে অফার দিয়েছি ভাই, আপনি 650 টাকা 625 টাকা দিয়ে ভর্তি হন, আপনার ভালো লাগলে পরের মাসে আবার 625 টাকা দেন। মানে এইটা আমি বলতেছি এই কারণে যে আমি 1250 টাকা নিচে নিতাম না, কিন্তু আমি জানি যে স্টুডেন্টের আমার ক্লাস ভালো লাগবে, যখনই ভালো লাগবে তখনই 625 টাকা দিতে বাধ্য হবে। ইভেন তো সে আপনি এটা করে ফেলতে পারেন, আমি আপনাকে বলতেছি আপনি এটা করে ফেলতে পারেন। এটা করে ফেললে আপনি ভালো একটা ইংলিশ রাইটিং, যেহেতু রেকর্ডেড দিয়ে দিচ্ছে, এটা করে ভালো লাগবে, মজা লাগবে, এটাও করে ফেলতে পারবেন। এখান থেকে অনেকগুলা ক্লাস করে ফেলতে পারবেন, কিন্তু আপনি আমার ক্লাস ছেড়ে যেতে পারবেন না, কারণ চাকরি পাওয়া পর্যন্ত অনেক সময় অনেক স্টুডেন্ট থেকে যায়। আমার এখানে অনেক স্টুডেন্ট আছে যারা নিউজ পেপারের মতো ইংরেজি রাইটিং কোর্স শেষ করে ফেলেছে, কিন্তু তারপরেও তারা আমাকে ছেড়ে যেতে পারে না। এবং এখানে কিন্তু নিউজ পেপারের মতো করে রাইটিং ইংরেজি শিখি। এখানে কিন্তু 2জন স্টুডেন্ট অলরেডি আমাদের নিউজ পেপারে কাজ করছে। 2জন দেখেছেন যে ব্যাংকে জেনারেল ম্যানেজার হয়েছে, আর কয়েকজন বিসিএস এ দিয়েছে, 4-5 জন হচ্ছে এনএসআই এর এক্সাম দিয়েছে রিটেন। এই ব্যাচ থেকে আমাদের এই নিউজ পেপারের ব্যাচ থেকে এতজন দিয়েছে। এইটা আমাদের, আমি আরেকটা প্রতিষ্ঠানে পড়াইতাম, সেখানে আমি এই ক্লাসগুলো করতাম, কিন্তু এখন আমি এই ক্লাসগুলো আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি, মানে এই কোর্সের সাথে ফ্রি দিয়ে দিচ্ছি। তো এটা একটা প্রিমিয়াম কোর্স, এটা করলে আপনার সবকিছু কমপ্লিট হয়ে যাবে। ব্যাস, এইটা জাস্ট আমি আনলাম আপনাদের জন্য এই কারণে যে আপনারা যারা বিষয়গুলোকে একটু দেখেন ভাই, ঠিক আছে? বিসিএস, ব্যাংক, আইটিএস সবার জন্য এটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এটা একদমই প্রিমিয়াম কোর্স, একদমই প্রিমিয়াম কোর্স। রেকর্ড ক্লাস দেখেন কতগুলো পাচ্ছেন, এর পাশাপাশি আরো 5টা রেকর্ড ক্লাস আমরা দিয়ে দিচ্ছি ফ্রি হ্যান্ড রাইটিং এর। এটা করেন, আপনাদের ভালো লাগবে। আচ্ছা, এরপরে আসেন এখান থেকে আমরা আরেকটু শিখি। আমরা সবাই একসাথে চেষ্টা করলে, এই যে দেখেন করলে আরো আছে, চলে আসছে। এটা বাদ দিই, যদি মানুষ দায়িত্বশীল হয়ে ওঠে তবে সে সমাজ পরিবর্তন আনতে পারে। এইটা না, হ্যাঁ ওকে, এটা তো আর আমাদেরকে দেখাইতে হচ্ছে না, এটা তো আপনি ইজিলি পারবেন, তাই না? এটা আমাদেরকে দেখাতে হচ্ছে না। এখানে দেখেন, ভালো শিক্ষক দ্বারা একজন শিক্ষার্থী আলোকিত নাগরিকে পরিণত হতে পারে। ভালো শিক্ষক দ্বারা কথাটা কি এখানে আছে? তো এইখানে আপনি দ্বারা অথবা মাধ্যমে কথা থাকলে কি দিয়ে শুরু করবেন বলেছি? থ্রু দিয়ে শুরু করবেন। এটা তো শিখেই নিলেন। তো দ্বারা কি যে ভালো শিক্ষক, গুড টিচার।
গুড টিচার, আমার ফোনটা অফ হয়ে গেছে এজন্য আমি দেখতে পাচ্ছি না আর কারো কমেন্ট। আচ্ছা, একজন শিক্ষার্থী গুড টিচার, এই যে থ্রু দিয়ে শুরু করলেন, এখানে একটা কমা দিলেন, এখন এখানে সাবজেক্ট কোনটা? একজন শিক্ষার্থী, আর এই যে পরিণত হতে পারে, হতে পারে এটা আমার ভার্ব, হতে পারে এইটা আমার ভার্ব, এইটা না, এইটা আমার ভার্ব। একটু ভালো করে লক্ষ্য করেন, এইটা আমার ভার্ব, এই যে পরিণত হতে পারে। তাহলে পরিণত হতে পারে এর ইংলিশটা কি হবে? একজন শিক্ষার্থী, এটা সাবজেক্ট, সাবজেক্টটা লিখেন আই স্টুডেন্ট, মানে হচ্ছে একজন শিক্ষার্থী। এবার দেখেন পরিণত হতে পারে, হতে পারে ইংলিশ, হতে পারে ইংলিশ হচ্ছে ক্যান বি। এই যে আমাদের মডাল ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা ক্লাস হয়েছিল না আপনাদের জন্য ফ্রিতে, সেখানে আমরা এই জিনিসগুলো লেখা শেখাচ্ছিলাম। হতে পারে ইংলিশ কি, পারে ইংলিশ কি, পারে ইংলিশ কি, হতে পারে ইংলিশ কি। পারে ইংলিশ হচ্ছে ক্যান, আর হতে পারে ইংলিশ হচ্ছে ক্যান বি। মডাল ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখে একটা ক্লাস ছিল, সেখানে আমরা এটা শেখাচ্ছিলাম। এই আমার একটা ফোন দরকার। আচ্ছা, আই স্টুডেন্ট ক্যান বি থ্রু থ্রু ভালো শিক্ষক, থ্রু গুড টিচার আই স্টুডেন্ট ক্যান বি, মানে হতে পারে কি, দেখেন আলোকিত নাগরিকে, ক্যান বি আলোকিত নাগরিকে, এনলাইটেড সিটিজেন। ধরেন আমি এখান থেকে শুরু করতে যাচ্ছি যে এটা আগে লিখবো, এইটা পরে লিখবো, এটা আগে লিখবো, এটা পরে লিখবো, অথবা এইটা আগে লিখবো, এইটা পরে লিখবো, দুটাই বসানো যাবে, যেটা ইচ্ছে সেটা বসাবেন। তো দেখেন পরিণত, ক্যান বি টার্ন ইনটু, ক্যান বি টার্নড ইনটু, টার্নড ইনটু মানে হচ্ছে পরিণত হওয়া, টার্ন ইনটু মানে কি পরিণত হওয়া। কিসে পরিণত হওয়া? আলোকিত নাগরিক, আলোকিত ইংলিশ কি, মানে গুড সিটিজেন দিলে হয়, কিন্তু আমরা একদম আলোকিত ইংলিশটা কি, ইনলাইটেন সিটিজেন, মানে আলোকিত নাগরিক। আচ্ছা, এখন দেখেন আলোকিত নাগরিক, টার্ন ইনটু মানে হচ্ছে পরিণত হওয়া, আর ইনলাইটেন সিটিজেন মানে হচ্ছে আলোকিত নাগরিক। দেখেন ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং আপনি যতই স্ট্রাকচার শেখেন না কেন, আপনি কিছু পারবেন না, কিন্তু আপনি এই ক্লাসটা দেখার পরে, এই ক্লাসের যে লেকচার শিটটা আছে, যে পিডিএফটা আছে, সেটা যদি একটু ভালো করে দেখেন, ইনশাল্লাহ আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং পুরোপুরি কমপ্লিট। কেন কমপ্লিট আমি আপনাকে বলবো, এগুলাই আমাদের রুলস ছিল, আর কোনো রুলস নাই। হ্যাঁ, এগুলো ওই একই জিনিস। এই যে দেখেন যদি থাকলে ইফ বসাতে হবে, ইফের পরে কি বসাতে হবে, একটা সাবজেক্ট, এই যে সাবজেক্ট আছে মানুষ, হয়ে ওঠে ইংলিশ কি, বিকাম, হয়ে ওঠে ইংলিশ কি, বিকাম, হয়ে ওঠে, হয়ে পরে হয়ে দাঁড়ানো ইংলিশ কি, বিকাম। তাহলে এটার জন্য বিকাম বসালেন। আর দায়িত্বশীল ইংলিশ কি, রেসপন্সিবিলিটি। মানে এগুলো হচ্ছে আপনি শব্দের অর্থ জানতে হবে। এই যেটা সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব, আর ইফের যদির জন্য ইফ বসাতে হবে। মানে খুবই ইজি। আমি যদি এটা লিখেও দেখাই আপনাকে জাস্ট বলি, এই যে যদি, এর জন্য আমরা কি লিখি, ইফ। আর এখানে থেকে সাবজেক্ট কোনটা? ভাই সাবজেক্ট হচ্ছে মানুষ, আর হয়ে ওঠে এইটা আমার ভার্ব। তাহলে সাবজেক্ট আর ভার্ব লিখে ফেলেন এখন। তাহলে মানুষ, তাহলে ম্যান, তারপরে কি হয়ে ওঠে বিকাম, কি দায়িত্বশীল, রেসপন্সিবিলিটি, এই যে এতটুকু বাকি আছে এই সেন্টেন্সে, রেসপন্সিবিলিটি, মানে আমি এমনি লিখে দিলাম আর কি। তবে এই যে যদি আর তবে, ইফ মানে হচ্ছে দুইটা জিনিস, আমি গত অনেকবার শিখেছি, ইফ মানে দুইটা জিনিস, যদি ডট 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 তবে, কিন্তু আমাদের বাংলাদেশে একটাই পড়ানো হয়, যদি মানে ইফ না, ইফ তবে, ঠিক আছে, অথবা তাহলে, তবে অথবা তাহলে। তো তবে আর এটা ইফে চলে যায়, তারপরে কি সে সমাজে পরিবর্তন আনতে পারে, তাহলে সে সমাজে পরিবর্তন আনতে পারে, সে, তাহলে সে ইংলিশ কি, হি, আর আনতে পারে এটা হচ্ছে সাবজেক্ট, আর আনতে পারে এটা হচ্ছে ভার্ব। পারে ইংলিশ, এটা আগে বললাম যে হতে পারে ইংলিশ হচ্ছে ক্যান বি, আর পারে ইংলিশ কি ক্যান, শুধু ক্যান। আর এই যে দেখেন পরিবর্তন, ক্যান। আচ্ছা, আনতে, আনা ইংলিশটা লিখে নি, ক্যান আনতে, আনা ইংলিশটা হচ্ছে ব্রিং, আনা ইংলিশটা কি, ব্রিং। ক্যান ব্রিং মানে আনা। মডাল ভার্বের পরে ভার্বের এক নাম্বার ফর্ম বসে, ভার্বের মূল ফর্ম বসে, ঠিক আছে। আনতে পারে কি, আনতে পারে পরিবর্তন ইংলিশ কি, চেঞ্জ। আর কি বাকি আছে, সমাজে, ইন সোসাইটি,
চেঞ্জ ইন সোসাইটি, সোসাইটিতে পরিবর্তন আনতে পারে। আপনি এটাও করতে পারেন, ইন সোসাইটি অফ চেঞ্জ বা দ্য চেঞ্জ, এগুলো বসাতে পারেন। মানে আপনার যেটা যেখানে ইচ্ছা সেটা সেখানে বসাতে পারেন। হ্যাঁ, ব্রিং চেঞ্জ এটাও বসাতে পারেন পরে। তো আমার কথা হচ্ছে আপনি সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাবেন। এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, এখানে দেখেন এটা সাবজেক্ট, এটা ভার্ব। ক্যান বি, ক্যান ব্রিং, এই পুরোটা নিয়ে ভার্ব আর কি। সো ক্যান ব্রিং চেঞ্জ ইন সোসাইটি, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে হবে। যা আছে আপনি শিখে গেছেন, আপনি আমার ক্লাসটা দেখেন এবং প্রত্যেকটা সেন্টেন্সে একই ভাই। আপনি যদি এই সেন্টেন্সটা দেখেন, এই যে করলে, এই যে দেখেন করলে, এটা করলে হলে থাকলে এগুলা সেন্টেন্সের মাঝে থাকলে টু দিয়ে শুরু করতে হবে, তাই না? এটাকে তো শেখাই দিয়েছিলাম, একই। এবার যা পাবেন সব একই। টু, চেষ্টা, চেষ্টা ইংলিশ কি ট্রাই, টু ট্রাই। করলের ইংলিশ তো আর আসে না, আর কিন্তু এই যে চেষ্টার ইংলিশটা চলে আসে, টু ট্রাই। করলের জন্য টু, টু ট্রাই, ঠিক আছে? এরপরে এই এই অংশটুকু লিখে দিবেন, আমরা সবাই একসাথে, টু ট্রাই টুগেদার। এই যে দেখেন এর একসাথে ইংলিশ কি, টুগেদার, টুগেদার। এখন যেহেতু টুগেদার আমার একটা প্রিপোজিশন, এরপরে যেটা লিখবেন সেটা অবজেক্টিভ ফর্ম দিয়ে লিখতে পারবেন, আমরা সবাই। হ্যাঁ, অল অফ আস, অল অফ আস। তো দেখেন টু ট্রাই টুগেদার অল অফ আস, অথবা অল অফ আস না দিলেও চলে, টু ট্রাই টুগেদার মানে আমরা সবাই একসাথে, এটা দিলেই হয়। অল অফ আস না দিলেও চলে, মানে ট্রাই টুগেদার মানেই হচ্ছে আমরা সবাই একসাথে চেষ্টা করলে এই যে আমাদের সেন্টেন্স শেষ, এটা শেষ। একটু সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো। তাহলে আমরা দেখেন পারবো, এইখানে সাবজেক্ট নাই, তাহলে সাবজেক্ট যেহেতু নাই সেহেতু আমরা কি করতে পারি, আমরা ইট দিয়ে বসাতে পারি। যেহেতু সাবজেক্ট যদি নাই, মানে সুন্দর সমাজ, এটা সাবজেক্ট না, সাবজেক্ট নাই, তো আমরা এখন এখানে কি বলতে পারবো, ইট উইল, মানে এই যে দেখেন ব আছে এই জন্য ঠিক গড়ে তুলতে পারবো। ইট উইল মেক, মানে সাবজেক্ট না থাকলে আমরা একটা সাবজেক্ট বসাই দিই ইট দ্বারা। ইট উইল মেক, কি বলছে, মেক মানে হচ্ছে এই যে করে তোলা, গড়ে তোলা, ইংলিশ হচ্ছে মেক। সুন্দর সমাজ, তাহলে একটা সেফটি সোসাইটি বলেন। সুন্দর সমাজ মানে হেলদি সোসাইটি, হেলদি সোসাইটি বলেন, হেলদি সোসাইটি। আপনি বলতে পারেন সুন্দর তো বিউটিফুল বসালেই হইতো, বসান, সমস্যা নাই। সুন্দর ইংলিশ আপনি বিউটিফুল বসান, নাইস বসান, কোনো সমস্যা নাই, বাট এটা দেখতে সুন্দর লাগে। হেলদি সোসাইটি দেখতে সুন্দর লাগে, আপনি বিউটিফুল সোসাইটিও বসাতে পারেন, বিউটিফুল সোসাইটি, বিউটিফুল সোসাইটি এটাও বসাতে পারেন, এটাও বসাতে পারেন, মানে আপনার ইচ্ছা ভাই। আমি হেলদি বসাইলাম কিসের জন্য, সুন্দর লাগে। যখন আপনি লিখবেন না, লিখতে লিখতে আপনি আমাদের এখান থেকেই শিখে যাবেন বিষয়গুলো, চালাকি কোন জায়গায় করতে হয়, এটা আপনার ভিতর থেকে বের হয়ে আসে। একটু প্লাস আমরাও কাছাকাছি যে ক্লাসের মধ্যেও কিছু কিছু বের করি বসে বসে, আস্তে আস্তে আপনার পুরা। তো এরকম 10টা ক্লাস যদি আপনি পান ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর, আপনার আর কোনো কিছু লাগবে আপনার মনে হয়? লাগবে? লাগবে না ভাই, আপনি খুব দ্রুত এগুলো শিখে যেতে পারবেন ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য। আর আমি এখানে আপনাদেরকে আরেকটা জিনিস একটু ইনফর্ম করি, যারা এই যে এই কোর্সটা নিতে যাচ্ছেন, একটু আমি আপনাকে একটু ইনফর্ম করি, একটু যারা আছেন তারা সবাই একটু দাঁড়ান। হ্যাঁ, জাস্ট আমি একটু ইনফর্ম করি, দেখেন একটু ইনফর্ম করি, এই কোর্সটা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বা বিসিএস রাইটিং বা ব্যাংক রাইটিং, এটা বিসিএস রাইটিং ব্যাংক রাইটিং এর জন্য মূলত না, বাট এইটা হচ্ছে ইংলিশ মূলত না বলতে গেলে একটু ভুল, এটা পুরোটার জন্য। আপনি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং যারা করছেন তাদের জন্য, বিসিএস রাইটিং যারা শিখতে যাচ্ছেন তাদের জন্য, যারা ব্যাংক রাইটিং শিখতে যাচ্ছেন তাদের জন্য এই কোর্সটা। ইভেন দো কেন আমি বলতেছি, আপনি যখন এই কোর্সে ভর্তি হবেন আপনাকে ওই যে আমরা বলছি বারবারই 5টা ক্লাস আমরা দিব, আমরা সবাইকেই দিয়ে দিব 5টা ক্লাস। হ্যাঁ, হয়তো কিছু স্টুডেন্ট এখনো দেরি করতে ভর্তি হইতে, বাট আমরা সবাইকে 5টা ক্লাস দিয়ে দিব। আর এর পাশাপাশি হচ্ছে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে আপনাকে আমরা 10টা লাইভ ক্লাস দিব। এর পাশাপাশি আপনি এই কোর্সটাই যে নিউজ পেপারের মতো করে ইংরেজি রাইটিং কোর্সটা আপনি পাচ্ছেন মাত্র, মানে এটা রেকর্ডেড, এটা পুরোটাই আপনি পাচ্ছেন রেকর্ডেড, এটা রেকর্ডেড ক্লাসগুলো আপনি দেখে নেবেন। আর এগুলো হচ্ছে লাইভ ক্লাস, এগুলো সপ্তাহে 2 দিন করে হবে। নিউজ পেপার থেকে ইংলিশ শিখি, এগুলো সপ্তাহে 2 দিন করে হবে কোর্স। আর এগুলো যে দেখেন প্রথমে এটা শেখানো হবে, তারপরে কম্প্রিহেনশন রাইটিং এর উপর আপনার 10টা ক্লাস হবে, 10টা কম্প্রিহেনশন নিউজ পেপার থেকে হবে সরাসরি। গ্রামার এন্ড ভোকাবুলারি এটা শেখানো হবে, ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, ব্যালেন্সড বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, লেটার অ্যাপ্লিকেশন রাইটিং। এটা বারবারই বলতেছি, দেখেন 1250 টাকার কোর্স এটা ভাই, এটা প্রিমিয়াম কোর্স, এটা একটা লাইভ কোর্স, প্রিমিয়াম কোর্স।
অ্যান্ড দেন হতে পারে এইটাই আমার শেষ লাইভ কোর্সও হইতে পারে, বাকিগুলা পরেরগুলা থেকে আপনাকে আমার রেকর্ড কোর্স কিনতে হবে, উপায় নাই। তো এইটা আপনি জাস্ট 625 টাকা দিয়ে ভাই ভর্তি হন। যদি ভালো লাগে তাহলে পরের মাসে যে 625 টাকা আপনি সেন্ড মানি করবেন, আর যদি ভালো না লাগে গ্রুপ থেকে লিভ নিয়ে চলে যাবেন। তবে এই এক মাসে আপনি এই দুইটা শেষ করতে পারলে আপনি রাইটিং লেখা ভালো করে শিখে যাবেন। তবে আপনি আমাকে ছাড়তে পারবেন না, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম ইনশাল্লাহ। কেউ ছাড়তে পারবে না, বিকজ আমার যে কোর্স আছে 3 কোর্স, সেখানেও অনেক স্টুডেন্ট আছে, তারাও এখন পর্যন্ত ছেড়ে যেতে পারতেছে না। আমিও তাদেরকে জোর করতেছি না ছেড়ে দেন, তারাও ক্লাস দেখে, প্রতিদিন ক্লাস দেখে। আমার ক্লাস তারা এখন আর কারো ক্লাস ভালো লাগবে না ইনশাল্লাহ। তো এই কোর্সটা আপনারা নিতে পারেন ইনশাল্লাহ, খুবই ভালো কোর্স, খুবই ভালো কোর্স, খুবই ভালো কোর্স। এটা একটা প্রিমিয়াম কোর্স। এই কোর্সে আপনি 625 টাকা দিয়ে ভর্তি হন, পরে আবার 625 টাকা দিবেন পরের মাসে। যদি ভালো লাগে ক্লাস তাহলে 625 টাকা আরো দিবেন। এটা প্রিমিয়াম কোর্স, এই জন্য 1250 টাকা কোর্স। প্রত্যেকটা ক্লাসের সাথে পিডিএফ থাকবে, আর গ্রামাটিক্যাল কিছু ভিডিও আপনারা পাবেন, প্রায় 20টার মতো ভিডিও পাবেন গ্রামারের উপরে। সো এটা গ্রামারের উপরে 20টার মতন ভিডিও আপনার এই কোর্সের মধ্যেই থাকবে। তো গ্রামার থেকেও এই যে এখান থেকেও গ্রামার শিখবেন, গ্রামার ভোকাবুলারি এখান থেকেও শিখবেন। তো এইটা থেকেও শিখলে আপনার গ্রামার ভোকাবুলারি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, গ্রামার ভোকাবুলারি নিয়ে কোনো টেনশন থাকবে না। সো এইটা আমরা শুরু করেছি আজকে, এটা আমাদের ফার্স্ট ক্লাস ছিল, এটা সবার জন্য উন্মুক্ত করেছি। অ্যান্ড দেন এটা আমাদের ফার্স্ট ক্লাস, মানে এই যে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রথম ক্লাস, অ্যান্ড প্রথম ক্লাসটা আপনাদের সবার জন্য আমরা ফ্রি করে দিয়েছি। তো এইটা আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা এইটা পুরো রেকর্ডেড দিচ্ছি। একজন বলতেছে ভাইয়া 30টা ক্লাস কেন, 35টা ক্লাস নেই, 35টার মধ্যে 5টা আমরা শুধুমাত্র জানি যে রিসেন্ট টপিকস গুলোর উপরে রাইটিং শেখাই। তো যাই হোক, এগুলো ইনফরমেশন, এখানে প্রচুর সাধারণ জ্ঞানেরও ইনফরমেশন পাবেন, প্রচুর ইংলিশের ইনফরমেশন পাবেন, প্রচুর বাংলার ম্যাথকে ধরতে পারবেন। পুরো একটা কোর্স, পুরো একটা দমে কোর্স হবে এটা ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা ক্লাসে। আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। আল্লাহ হাফেজ।